আজ সম্ভবত আমি আমার জীবনের শ্রেষ্ঠ সত্য শিক্ষামূলক মুভির গল্পটি শোনাতে যাচ্ছি। সাইজিং নামক ছোট্ট একটি বাচ্চা মেয়ের গল্প। আপনাকে যদি কেউ কখনো বলে মুভি শুধু বিনোদনের জন্য, এর থেকে কিছু শেখা যায় না, আপনি তাকে প্লিজ এই মুভিটি একবার হলেও দেখতে বলবেন। এই বাচ্চা মেয়েটির গল্প যে আপনাকে বাস্তব শিক্ষা দিবে, সেই শিক্ষা হয়তো অনেক মোটা মোটা বই পুস্তকেও পাওয়া যায় না। এই মুভির গল্পটি আমার হৃদয় থেকে যাবে আজীবন। আর মুভিটি আমি ডাউনলোড করে রেখে দিয়েছি আমার পরবর্তী প্রজন্মকে দেখাবো বলে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। চীনের খুব প্রত্যন্ত একটি পাহাড়ে ঘেরা সবুজ শ্যামল গ্রাম। শহরের যান্ত্রিক কোলাহল এখানে স্পর্শ করতে পারেনি। পুরো গ্রামে আজ এক উৎসব মুখর পরিবেশ, কারণ এই গ্রামে আজ দুজন খুব পরিচিত মধ্যবয়সী মানুষের মধ্যে বিয়ে। পুরো গ্রামবাসী মিলেই বিয়ের আয়োজন করেছে। অন্যদিকে আমরা একটি নবজাতক বাচ্চাকে দেখতে পাই। তার মা তাকে একটি কাঁথার মধ্যে পেঁচিয়ে নেয়। তারপর এক হাতে বাচ্চা আর অন্য হাতে একটি ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়ে। এদিকে গ্রামের মূল বিয়ের আয়োজন শুরু হয়েছে। লোকটির নাম প্যাং আর মহিলাটির নাম লিও। ফাইনালি তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে দিন গড়িয়ে রাত হয়েছে। সেই মহিলাটি হাঁটতে হাঁটতে এই গ্রামের মূল রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যাং ও লিওকে নিয়ে বাসায় চলে এসেছে। লিও প্যাংকে বলে, তোমার অনেক কষ্ট হয়েছে। প্যাং বলেও তেমন কিছু না। প্যাং বলে, দেখো আমরা খুব ভালো থাকবো। আমি অনেক ভালো টফু বানাতে পারি। প্রতিবেশীরা আমার বানানো টফুর অনেক প্রশংসা করে। আমরা একটি নতুন টফুর দোকান দিব। প্যাং এই কথাগুলো নিজ থেকেই বলছিল। তখন হঠাৎই লিও তাকে সরি বলে। আর প্যাং এর উদ্দেশ্যে সে বলে, আমি কখনো মা হতে পারবো না, তারপরও তুমি আমাকে বিয়ে করলে। প্যাং বলে, এসব কথা ছাড়ো, আমরা দুজন ভালো থাকলেই যথেষ্ট। তুমি এখন হাত মুখ ধুয়ে নাও। এদিকে আমরা সেই মহিলাকে দেখতে পাই। সে তার নবজাতক বাচ্চাকে নিয়ে একটি খোলা দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তখন ছিল গভীর রাত। প্যাং আর লিও ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই একটি বাচ্চার কান্নার আর্তনাদে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। প্যাং সাথে সাথে ঘরের বাইরে বের হয় আর লাইট অন করে। একটি খোলা ব্যাগ নিচে পড়ে আছে আর তার সামনে একটি নবজাতক বাচ্চা কান্না করছে। বাচ্চাটির কান্নায় চারদিক ভারী হয়ে উঠেছে। সেই মহিলা তার নিজ বাচ্চাটিকে এখানে রেখে চলে গিয়েছে। পরদিনের সকালটা লিও আর প্যাং এর জন্য ছিল খুবই আনন্দের। সেই বাচ্চাটি যেন এই পরিবারের জন্য একটি খুশির বার্তা নিয়ে এসেছে। প্যাং আর লিও অনেক খুশি। তাদের পরিচিত গ্রামের সবাই একে একে দেখতে আসে। সেখানে প্যাং এর একজন আঙ্কেলও এসেছে। লিও সেই আঙ্কেলকে বলে, আমরা এই বাচ্চাটিকে দত্তক নিতে চাই। সৃষ্টিকর্তা হয়তো এই বাচ্চাটিকে আমাদের জন্যই পাঠিয়েছেন। আঙ্কেলও খুশি হয়, বলে, আমি এক্ষুনি গ্রাম প্রধানকে জানাতে যাচ্ছি, যাতে করে কয়েকদিন পরে তোমরা আইনগতভাবেই বাচ্চাটির বাবা মা হতে পারো। প্যাং এর আঙ্কেল খুব খুশি মনে সেখান থেকে বেরিয়ে যায়। এভাবেই সময় যেতে থাকে। প্যাং আর লিও বাচ্চাটির বাবা মায়ের সকল দায়িত্ব পালন করে, এমনকি তার থেকেও বেশি। এই ছোট্ট বাচ্চাটির সামান্য কান্নাও এই পালিত বাবা মায়ের সহ্য হয় না। প্যাং লিওকে জিজ্ঞেস করে, আমরা তো এখনো ওর কোনো নাম দেয়নি, তুমি কি কিছু ঠিক করেছো? তখনই লিও হঠাৎ করেই বলে ওঠে, আমি একটি নাম ঠিক করেছি, নামটি হচ্ছে চাইসি। প্যাং বলে, এটা কেমন নাম? আর এর অর্থ তো সুন্দর না। লিও বলে, তাহলে তুমি কিছু বলো। প্যাং বলে, আমি একটি নাম ঠিক করেছি, সাইজিন। লিওরও নামটি খুবই পছন্দ হয়। আর অবুঝ এই বাচ্চাটি পৃথিবীর হিসেব নিকেশ না বুঝলেও সে এক প্রশান্তির মুস্কি হাসি দেয়। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। আপনাদের একটি কথা বলা হয়নি, লিও কিন্তু হাঁটতে পারে না। তাকে সবসময় হুইল চেয়ারে চলতে হয়। গ্রামের এই ছোট্ট পরিবারটিতে সুখের কোনো কমতি ছিল না। সেই সুখ আরো দ্বিগুণ হয়ে যায় যখন প্যাং এর আঙ্কেল এসে জানায়, আজ থেকে প্যাং আর লিও সাইজিং এর আইনগত বাবা মায়ের দায়িত্ব পেল। এই খুশির খবরে এই মধ্যবয়সী দম্পতির সে কি বাঁধ ভাঙা উল্লাস। তারা যেন এক অসাধ্যকে সাধন করলো। আঙ্কেল সেখান থেকে চলে যান। প্যাং লিওর হুইল চেয়ার ধরে ঘোরাতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, সাইজিং এখন থেকে আমাদের মেয়ে, আমরা ওর বাবা মা। পৃথিবীর কেউ আর ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সাইজিং অনেক কাজ ছিল, সে কিছুই খেতে চাচ্ছিল না। তখন হঠাৎই মা লক্ষ্য করে সাইজিং এর গায়ে অনেক জ্বর। সে সাইজিং এর বাবা প্যাংকে সেই কথা বলে আর সাইজিংকে সে এখনই ক্লিনিকে নিয়ে যেতে বলে। কিন্তু ক্লিনিক ছিল গ্রাম থেকে অনেক দূরে। কিন্তু বাবা প্যাং মেয়েকে পিঠে বেঁধে ওই ঝড়ের মধ্যেই গ্রামের মেঠো পথ দিয়ে যেতে থাকে শহরের দিকে। সে বারবারই পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সকল বাধা পেরিয়ে সে শহরের ক্লিনিকে পৌঁছায়। ভেজা অবস্থায় বাবা বাইরে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে ডক্টর বের হয়। প্যাং থেকে জিজ্ঞেস করে মেয়ে সাইজিং এর অবস্থা। ডক্টর বলে, ও অল্পের জন্য বেঁচে গিয়েছে, আর কিছুটা দেরি হলে হয়তো খারাপ কিছু ঘটে যেত। বাবা এক স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এভাবেই কেটে যায় কয়েকটি বছর। সাইজিং এখন বড় হয়ে গিয়েছে। সে তার বাবাকে সাহায্য করে। মা লিও
লিও তার বিয়ের জামা কেটে মেয়ের জন্য সুন্দর একটি ড্রেস বানিয়েছে। সেই ড্রেস এসে সাইজিংকে পরায়। সাইজিং এই নতুন জামা পেয়ে অনেক খুশি। সে খুশিতে বাড়ির উঠোনে নাচতে থাকে। সাইজিং এর ছিল আজ প্রথম স্কুল। সে তার বাবার সাইকেলে করে স্কুলের দিকে রওনা হয়েছে। সাইজিংদের প্রধান শিক্ষক সাইজিংকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বাচ্চা মেয়েটি অনেকটাই ভীত ছিল, কিন্তু সবাই তাকে হাততালি দিয়ে স্বাগতম জানায়। শিক্ষক তখন সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে সাইজিংকে তার পাশে বসাতে চাও? কেউই হাত তোলে না, শুধুমাত্র একটি মেয়ে ছাড়া। সাইজিং যে সেই মেয়েটির পাশে বসে। এই মেয়েটির সাথে সাইজিং এর খুব ভালো বন্ধুত্ব হয়। মেয়েটি তার ব্যাগ থেকে একটি MP3 প্লেয়ার বের করে। সাইজিং ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, ওটা কি? মেয়েটি বলে, এটা দিয়ে আমি গান শুনি। টিফিনের ঘন্টা পড়ে যায়। সাইজিংদের ক্লাসের একটি বখাটে ছেলে সাইজিং এর বাবাকে নিয়ে অন্য বন্ধুদের সাথে টিটকিরি করতে থাকে। সে বলতে থাকে, ওই বৃদ্ধ লোকটি নিশ্চয়ই সাইজিং এর বাবা নয়, দেখলে মনে হয় সে সাইজিং এর দাদা। সাইজিং তখন কিছুটা দূরিয়ে দাঁড়িয়েছিল। এই কথা তার কানে যায়। সে এসে ওই বখাটে ছেলেটির সাথে ঝগড়া করে আর তাকে বলে, তোমার সাহস থাকলে আর একবার বলো। তখন সাইজিং এর সেই ফ্রেন্ডটি এসে ওই ছেলেটিকে সরিয়ে দেয় আর সাইজিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। মাঠের সকল বাচ্চারা খেলছিল যে যার মতো। সাইজিং আর তার ফ্রেন্ড হাঁটতে হাঁটতে সেখানে এসেছে। সেখানে সেই বখাটে ছেলেটিও ছিল। বখাটে ছেলেটি আবারও সাইজিংকে টিস করে। সাইজিং এবার খুবই রেগে যায়। সে যে ওই ছেলেটিকে বলে, তুমি আমাকে অতটা দুর্বল ভেবো না যে আমি সবসময় চুপচাপ থাকবো। তখন ওই বখাটে ছেলেটির বন্ধু সাইজিংকে বলে, তাহলে তোমাদের দুজনের মধ্যে একটি রেস হয়ে যাক, তাহলে বুঝবো তুমি দুর্বল না সবল। সাইজিং কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। মেয়েরা সবাই সাইজিং এর পক্ষে আর ছেলেরা ওই বখাটে ছেলের পক্ষে। দৌড় শুরু হয়ে যায়, কিন্তু সাইজিং কোনোভাবেই ওই ছেলেটির সাথে পেরে উঠছিল না। রেস শেষে সাইজিং হেরে যায়। সকল ছেলেরা উল্লাস করতে থাকে আর মেয়েগুলো চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। সাইজিং এর মনটাও অনেক বেশি খারাপ। ওই দিন রাতে সাইজিং স্কুল থেকে ফিরে আসতে দেরি করছিল, তাই তার বাবা মা চিন্তা করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাইজিং ফিরে আসে। সে তার পড়ার টেবিলে বসে। বাবা তখন ব্যবসার হিসেব নিকেশ করছিল। সে হঠাৎই সাইজিংকে একটি পরীক্ষা নেয়। সে একটি জটিল সংখ্যার যোগফল জিজ্ঞেস করে সাইজিং এর কাছে। সাইজিং এর বাবা ক্যালকুলেটরে হিসেব করার আগেই সাইজিং উত্তর দিয়ে দেয়। সাইজিং এর বাবা মা অনেক অবাক হন। সাইজিং তার বাবা মাকে বলে, তোমাদের হাতে টাকা হলে আমাকে একটি MP3 প্লেয়ার কিনে দিও। মা জিজ্ঞেস করে, সেই জিনিসটা আবার কি? সাইজিং বলে, ওটা দিয়ে গান শোনে। বাবা মা দুজনেই হাসতে থাকে। তারা বলে, ঠিক আছে মা, টাকা হলে তোমাকে আমরা কিনে দিব। এভাবেই কাটতে থাকে সময়। একদিন প্যাং কিছু জিনিস বিক্রি করার জন্য বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাইরে বৃষ্টি হতে পারে দেখে লিও তাকে রেইনকোটটা নিয়ে যেতে বলে। প্যাং সেটি নিয়ে যখন বের হতে যাচ্ছিল, লিও তাকে মনে করিয়ে দেয়, অবশ্যই মেয়ের MP3 প্লেয়ারটা কিনে নিয়ে আসবে আজ। প্যাং বলে, সে কি আর আমি ভুলতে পারি। প্যাং বাইরে বের হয়, কিন্তু চলার রাস্তাটা একদমই স্যাঁতস্যাঁতে ছিল। হঠাৎই প্যাং সেখান থেকে পিছলে নিচে পড়ে যায়। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। মিস সাইজিং দৌড়ে ছুটে আসে বাবার কাছে। তার বাবার জ্ঞান এখনো ফিরে আসেনি। মিস সাইজিং তার পাশে বসেই কান্না করছিল। ডক্টর তাকে সান্ত্বনা দেয় যে তোমার বাবা এখন বিপদমুক্ত। ডক্টর প্যাংয়ের সেই চাচাকে একটু বাইরে ডাকে আর তাকে সবকিছু খুলে বলে যে প্যাংয়ের আঘাতটা অনেক গুরুতর। তার ঠিক হতে অনেক দিন সময় লাগতে পারে, এমনকি সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। তবে ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করবে। এদিকে দেখা যায় প্যাংয়ের জ্ঞান ফিরে এসেছে। মিস সাইজিং পাশেই বসা ছিল। তার মুখে এক প্রশান্তির হাসি। বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা তোর জন্য তো MP3 প্লেয়ারটা কেনা হলো না। মিস সাইজিং বলে, বাবা আমার ওগুলোর দরকার নেই, তুমি সুস্থ হয়ে গেলেই আমি খুশি। এর 2-1 দিন পরে প্যাংকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। প্যাংয়ের আঙ্কেল প্যাং আর লিওকে সব রকমের সাহস যোগায়। লিও তখন জিজ্ঞেস করে, আমার মিস সাইজিং কোথায়? আঙ্কেল সাইজিং এর দিকে ইশারা করে। সাইজিং অনেক ক্লান্ত ছিল, তাই সে তার পড়ার টেবিলের উপরেই ঘুমিয়ে পড়েছে। মা লিওর বড্ড অসহায় লাগছে মেয়ের জন্য। রাতের বেলা সাইজিং ঘুমিয়ে গেলে লিও আর প্যাং আলোচনা করতে থাকে নিজেদের মধ্যে। তারা নিজেদের জন্য অতটা চিন্তা করে না, তাদের চিন্তা শুধুমাত্র সাইজিং এর ভবিষ্যৎ নিয়ে। পরদিন সকাল থেকে শুরু হয় সাইজিং নামক এই বাচ্চা মেয়েটির নতুন এক জীবন। পরিবারের সমস্ত বোঝা সে নিজ থেকেই কাঁধে তুলে নিয়েছে। সকালবেলা নদীর ধারে সে সবার কাপড় চোপড় পরিষ্কার করে। তারপর সে স্কুলের জন্য রেডি হয়ে সবার আগে যায় পাহাড়ের উপরে। এখানে এক ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। ডক্টর যেগুলো সাইজিং এর বাবাকে প্রত্যেকদিন খেতে বলেছেন। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে এই বাচ্চা মেয়েটি যেন এক বাস্তবতার নির্মম রূপ দেখতে পাচ্ছে। গাছ সংগ্রহ শেষে গ্রামের মেঠো পথ ধরে সাইজিং রওনা হয় স্কুলের দিকে। ওষুধের গাছ ভর্তি ঝুড়িটি সাইজিং স্কুলের পাশেরই একটি জায়গায় লুকিয়ে রাখে। এদিকে দেখা যায় সাইজিংদের প্রধান শিক্ষক পরিবর্তন হয়েছে। নতুন শিক্ষক সবার সাথে পরিচিত হচ্ছিলেন। তারপর সে সবার নাম ডাকছিল, সবাই উপস্থিত বলছিল, কিন্তু যখন সাইজিং এর নাম আসে তখন তার বেঞ্চটা ফাঁকাই ছিল। তখন শিক্ষক সাইজিং এর না আসার কারণ জিজ্ঞেস করে। তখন সাইজিং এর বেস্ট ফ্রেন্ড বলে,
ম্যাম আমার কোনো ধারণা নেই। এরই মধ্যে হাঁপাতে হাঁপাতে সেজিং সেখানে চলে আসে। নতুন শিক্ষক সেজিং এর উপরে খুবই বিরক্ত, কারণ সে 10 মিনিট লেট করেছে। শিক্ষক সেজিং এর দেরির কারণ জিজ্ঞেস করলে সেজিং চুপ করেই দাঁড়িয়ে থাকে। শিক্ষক তখন বিরক্ত হয়ে সেজিংকে তার সিটে যেয়ে বসতে বলে। ক্লাস শেষে সেজিং আর তার বেস্ট ফ্রেন্ড পাশাপাশি দাঁড়িয়েছিল। সেজিং এর বেস্ট ফ্রেন্ড সেজিংকে জিজ্ঞেস করে, তোমার তো কখন স্কুলে আসতে দেরি হয় না, আজ কেন দেরি করলে? সেজিং তেমন কিছুই বলে না, সে চুপচাপই দাঁড়িয়ে থাকে। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে জোরাজোরি করতে থাকে। সেজিং আসলে নিজের অসহায়তার কথা কাউকেই বলতে চায় না, কিন্তু বেস্ট ফ্রেন্ডের অনেক জোরাজোরিতে সেজিং তাকে বলে, তোমাকে আমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার কষ্টের কথা কাউকেই বলতে পারবে না। সেজিং তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছুই শেয়ার করে আর তার কাছ থেকে প্রমিস নেয়। হঠাৎই সেজিং এর বেস্ট ফ্রেন্ড তার পকেট থেকে MP3 প্লেয়ারটা বের করে সেজিং এর হাতে দেয়, বলে এটা আমার পক্ষ থেকে তোমাকে গিফট। সেজিং বলে এটার আমার দরকার নেই, কিন্তু সেজিং এর বেস্ট ফ্রেন্ড জোর করেই তাকে MP3 প্লেয়ারটা দেয়। আর সে সেজিংকে এটাও বলে, তোমার যে কোনো সাহায্যে তুমি আমাকে অবশ্যই জানাবে। পরের দৃশ্যেই দেখা যায় স্কুল টিফিনের ব্রেক দিয়েছে। সবাই টিফিন খাওয়ার জন্য ব্যস্ত হলেও সেজিং দৌড়ে ছুটে যায় নিজের বাড়ির দিকে। এই বাচ্চা মেয়েটি খুব ভালো করেই জানে যে তার বাবা মা চলতে পারে না। সে বাসায় ফিরে বাবার প্রসাবের পাত্রটা পরিষ্কার করে আবারও সেখানে রেখে যায় আর দৌড়ে আবার স্কুলে চলে আসে। স্কুল ছুটি হয়ে গেলেও সেজিং এখন সবার আগে বের হয় আর লুকিয়ে রাখা সেই ঔষধি গাছের পাত্রটা নিয়ে সে আবারও বাড়ির দিকে ছুটতে থাকে। বাসায় ফিরে ওই বাচ্চা মেয়েটি মহাব্যস্ত। তাকে যে রান্না করতে হবে তার বাবা মায়ের জন্য। পিছিয়ে বসে থাকা বাবা মা শুধু তার মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সেজিং বিরতিহীনভাবে কষ্ট করেই যাচ্ছে। বাস্তবতা থেকে অনেক অল্প সময় অনেক দায়িত্ব নিতে শিখিয়েছে। রাতের বেলা সেজিং বাবা মাকে নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য। নিজ হাতে রান্না করা খাবার সে বাবা মাকে পরিবেশন করে। তার বাবা মা দুজনই রান্নার অনেক প্রশংসা করে। বাবা প্যাং তার স্ত্রী লিওকে বলে, আমরা এক হতভাগা বাবা মা, আমাদের জন্য আমাদের মেয়ের এই বয়সে সংসারের বোঝা কাঁধে নেওয়া লাগছে। এরই মধ্যে সেজিং উঠে সেখান থেকে দৌড় দেয় আর সে চিৎকার করে বলতে থাকে, আমি বাবার ওষুধ বানাতে ভুলে গিয়েছি। বাচ্চা মেয়েটি সারাদিন পরিবারের দায়িত্ব পালন শেষে যখন হোমওয়ার্ক করতে বসেছিল তখন তার শরীরটা সায় দিচ্ছিল না। সে তার ইয়ারফোনটা কানে লাগিয়ে ঘুমিয়ে গিয়েছিল। সেজিং এর ঘুমন্ত মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা ক্লান্ত। পরদিন দেখা যায় সেজিং যেহেতু হোমওয়ার্ক করতে পারেনি তাই টিচার তাকে অনেক বকাবকি করছে। সে সেজিংকে বলে, তুমি পড়াশোনা না করতে চাইলে স্কুলে আসার দরকার নেই। সেজিং মন খারাপ করে চুপচাপ বসে থাকে। এদিকে দেখা যায় প্যাংয়ের আঙ্কেল প্যাংদের অনেক সাহায্য করে। প্যাংদের বানানো জিনিসগুলো সে বাজারে বিক্রি করে দেয়। প্যাংও এখন কিছুটা স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতে পারে, কিন্তু সেজিং এর কষ্ট এখনো একটুও কমেনি। সে তার পরিবারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে। মুভির এই অংশটাই মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয় হচ্ছে বাস্তবতা। বাস্তবতা আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষা হয়তো পৃথিবীর কোনো পাঠ্যপুস্তক আমাদের দিতে পারে না। যাই হোক, পরদিন স্কুলে সেই বকাটে ছেলেটি আবারও সেজিংকে ডিস্টার্ব করতে থাকে। সে সেজিং এর হাতে থাকা জন্মের সময় সেই ব্রেসলেটটি নিয়ে নেয় আর সেজিংকে বলে, এটা যদি তুমি নিতে চাও তোমাকে আমার সাথে আবারও দৌড়াতে হবে আর আমাকে হারাতে হবে। সেজিং রাজি হয় আর আবারও একটি দৌড়ের আয়োজন করা হয়। সেজিং আর ওই ছেলেটি দৌড়ের জন্য একদম প্রস্তুত। ফাইনালি দৌড় শুরু হয়। দুইজনেই সমান তালে দৌড়াতে থাকে। সবাই তাদেরকে উৎসাহ দিচ্ছিল। মেয়েগুলো সেজিং বলে চিৎকার করছিল। আর এবার দেখা যায় সেজিং ছেলেটাকে ক্রস করে যায় আর ফাইনালি সেজিং জিতে যায়। সেজিং এর সে কি বাঁধ ভাঙা উল্লাস। তার দৌড় এখনো থামেনি। সে দুহাত মেলে দিয়ে মুক্ত পাখির মতো দৌড়ে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন শুধু একটি দৌড় জেতেনি, সে সমাজের বাস্তবতার বিরুদ্ধেও জিতে গিয়েছে। সেজিং দৌড়ে বাসায় চলে আসে। তার বাবার জন্য তার ওষুধ বানাতে হবে। সে তাড়াতাড়ি ওষুধ বানিয়ে বাবাকে দেয় আর বলে, এটা এক্ষুনি খেয়ে নাও। তারপর সে আবারও দৌড়াতে থাকে স্কুলের দিকে। সেজিংকে দেখে মনে হচ্ছিল সে যেন হাঁটতে ভুলে গিয়েছে। তার জীবনটা এখন সম্পূর্ণই দৌড়ের উপর। এই বাচ্চা মেয়েটি বিশ্রাম নামক জিনিসটি ভুলেই গিয়েছে। গ্রামের ক্লিনিকের একজন কর্মী প্রত্যেকদিন সেজিং এর বাবাকে ইঞ্জেকশন দিতে আসতো, কিন্তু সেই কর্মী আজ জানায় গ্রামের ক্লিনিকের রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, তাই সে আগামীকাল থেকে আর আসতে পারবে না। এখন নিজেদের ইঞ্জেকশন নিজেদেরই দিয়ে নিতে হবে। কর্মীটি ইঞ্জেকশন দেওয়ার নিয়মটা দেখিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। সেজিং যখন বাসায় ফিরে আসে সে দেখতে পায় তার মা তার বাবাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে। এটা দেখা মাত্রই সেজিং চিৎকার করে ওঠে, বলে যে তুমি মা এটা কি করছো, বাবা ব্যথা পাবে। মা লিও বলে, স্বাস্থ্যকর্মী আর আমাদের এখানে আসবেন না, এখন আমাদের ইঞ্জেকশন আমাদের নিজেদেরই দিতে হবে। সেজিং অনেক কাজ ছিল দেখে বাবা তাকে অনেক সান্ত্বনা দেয় আর বলে, মা এটা তেমন কঠিন কোনো কাজ না, এটা ঢুকালে মনে হয় একটি মশার কামড় দিয়েছে মাত্র। বাচ্চা মেয়ে সেজিং এর তো আর মন সারে না, তাই সে ইঞ্জেকশনের সাথে ম্যানুয়াল বুকটা খুব ভালোভাবে পড়ে, ইঞ্জেকশন দেওয়ার নিয়মগুলো জেনে নেয় আর নিজেই নিজের উপর ইঞ্জেকশন দিতে থাকে। সেজিং ব্যথায় বারবার কেঁদে উঠছিল। বাবা প্যাং তখনও ঘুমায়নি। মেয়ের কষ্টের আর্তনাদ সে শুনতে পায়। সে লাঠিতে ভর করে বাইরে বের হয় আর সে যখন লাইটটা অন করে সে তার মেয়েকে দেখতে পায় ইঞ্জেকশন
নেওয়া অবস্থায় প্যাং চিৎকার করে ওঠে আর মাটিতে পড়ে যায়। সেজিং এসে তার বাবাকে ধরে। সেজিং এর বাবা সেজিংকে বলে, তুই আর কত কষ্ট করবি মা, আমি যে তোর কাছে ঋণী হয়ে যাচ্ছি মা। সেজিং এর বাবা কাঁদছিল। সেজিং তার বাবাকে সান্ত্বনা দেয়, বলে যে বাবা, ইনজেকশনের ব্যথাটা মোটেও মশার কামড়ের মতো না, তবে আমি এখন শিখে গিয়েছি কিভাবে ইনজেকশন দিলে তুমি কম ব্যথা পাবে। সেজিং এর বাবা বলে, আমি আমাকে নিয়ে চিন্তা করি না রে মা, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কি হবে তোর। মেয়ে আর বাবা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরদিন সকাল থেকে সেজিং খুব দক্ষতার সাথে নিজ হাতেই বাবাকে ইনজেকশন দেয়। গ্রামের লোকজন তখন প্যাংকে বলতে থাকে, তুমি অনেক ভাগ্যবান একজন বাবা, সেজিং এর মতো একটি মেয়ে পেয়েছো। এই কথাগুলো শুনে বাবার বুকটা গর্বে ভরে যায়। কেউ কেউ বলে, আমাদের সেজিং যদি বড় হয়ে ডাক্তার হয় তাহলে আর আমাদের গ্রামের কোনো কষ্ট থাকবে না। কিন্তু আপনারা তো জানেনই, গরিব মানুষের স্বপ্নগুলো বাস্তবতার কাছে এসে হেরে যায়। তাই পরদিন সাইজিং স্কুলে গেলে স্কুল ছুটি শেষে ম্যাডাম তাকে দাঁড়াতে বলে আর সাইজিংকে বলে, তুমি কিন্তু এখনো পিকনিকের টাকা দাওনি, তোমার বাবা আমাকে বলবে আগামীকালকের মধ্যেই 200 টাকা দিতে, না হলে কিন্তু তোমাকে পিকনিকে নেওয়া হবে না। সাইজিং তার মাথাটা নিচু করেই রাখে। স্কুল শেষেও সে চিন্তা করতেই থাকে, এই কথা সে তার বাবা মাকে কিভাবে বলবে, আদৌ তার বলা উচিত কিনা। বাচ্চা মানুষটির পিকনিকে যেতে ইচ্ছে করলেও বাস্তবতার কারণে সেই ইচ্ছে সে নিজের মনের মধ্যেই চাপা দেয়। সেজিং তখন শুনতে পায় তার বাবা মা ঘরের মধ্যে কথা বলছে, তারা দুজনে টাকার হিসেব করছিল। সেজিং এর সংসারটা আসলে এতদিন জমানো টাকা দিয়ে চলছিল, সেই টাকাও এখন প্রায় শেষ, আর মাত্র 2000 টাকার মতো থাকতে পারে। সেজিং এর বাবা তখন বলে, আমি আমার ইনজেকশন নেওয়াগুলো বন্ধ করে দিব, না হলে আমাদের এ মাসের সংসার খরচ চলবে না। সেজিং এর মা তখন দুটো চুড়ি বের করে আর বলে, এগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। সেজিং এর বাবা বলে, এটা সম্ভব না, ওটা তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। সেজিং এর মা বলে, যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে স্মৃতি দিয়ে কি হবে। সেজিং তার বাবা মায়ের সকল কথা বাইরে দাঁড়িয়ে শুনছিল। রাতের বেলা সেজিং এর মা সেজিং এর বাবাকে ডাক দেয় আর সেজিং এর বাবাকে বলে, আমার মনে হয় আমাদের মেয়েটাকে স্কুলে পাঠানো বন্ধ করা উচিত, এখন টাকার অভাবে তোমার চিকিৎসা হচ্ছে না, স্কুলের বেতন কিভাবে দিব। সেজিং এর বাবা খুবই রেগে যান। সে বলে, যেভাবেই হোক না কেন আমি আমার মেয়েকে পড়াবো, ওকে আমাদের বড় করতে হবে, তার জন্য যে কোনো লড়াই আমি করতে রাজি। মেয়ে সেজিং তখনও ঘুমায়নি। বাবার এই কথাগুলো শুনে সে কাঁদছিল। পরদিন সকালবেলা সেজিং স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন বাবা তাকে পেছন থেকে ডাক দেয় আর তার হাতে 200 টাকা দিয়ে বলে, মা, এটা তোমার পিকনিকের ফি, তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে জীবনে অনেক বড় হতে হবে। সেজিং নিজের চোখের পানি আটকে রাখতে পারছিল না। সে নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও বাবার দেওয়া সেই টাকাগুলো নেয়। এরপর সেজিং দৌড়তে দৌড়তে স্কুলের সামনে আসে, কিন্তু হঠাৎই সে থেমে যায়। তার মনে পড়ে যায় তার বাবার ইনজেকশনের কথা। তার বাবার এখন চিকিৎসা বন্ধ। সেজিং সেখান থেকে সরাসরি একটি কোদাল নিয়ে চলে যায় পাহাড়ের উপরে। সে পাহাড়ের চূড়া বেয়ে উপরে উঠতে থাকে আর সেখান থেকে অনেক কষ্ট করে সে কিছু ঔষধি গাছ সংগ্রহ করে। সেগুলো নিয়ে সে আবারও বাড়িতে ফিরে আসে আর ঔষধি গাছগুলোকে লুকিয়ে রেখে সে বাড়ির মধ্যে প্রবেশ করে। সাইজিন এমন একটা ভাব দেখায় যেন সে টিফিনে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর থেকে সাইজিন অনেক ব্যস্ত। সে তার বাবা মায়ের জন্য ভাত তুলে দেয়। বাবা মেয়েকে জিজ্ঞেস করে, মা, তুই কি তোর পিকনিকের টাকা দিয়েছিস? সাইজিন কিছুটা সংকোচ নিয়ে খুব ধীর গলায় বলে, হ্যাঁ বাবা। কাজ শেষ করে বাচ্চা মেয়েটি আবারও বেরিয়ে পড়ে আর তার সেই সংগ্রহ করা ঔষধি গাছগুলো নিয়ে সে মেইন রাস্তায় এসে দাঁড়ায়। একটি পিকআপের কাছে লিফট যায় আর সেই পিকআপে করে সে শহরে চলে এসেছে। রাস্তার ধারে বসে সে সেই গাছগুলো বিক্রি করার চেষ্টা করছে। তার পাশে একজন চিকেন বিক্রি করছিল। সে সাইজিংকে বলে, তুমি কিছুক্ষণ আমার দোকানটা একটু দেখো, আমি একটু বাসা থেকে আসছি। কিছুক্ষণের মধ্যেই সেই চিকেনের দোকানে একজন কাস্টমার আসেন। ভদ্রমহিলা খুবই ব্যস্ত ছিলেন। সে সাইজিংকে খুব তাড়াতাড়ি একটি মুরগি দিতে বলে। সাইজিং তার সাধ্যমতো চেষ্টা করছিল। ভদ্রমহিলা সাইজিংকে খুব দ্রুত টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। সাইজিং টাকাগুলো গুনছিল আর সে গুনে দেখে সেখানে অনেকগুলো টাকা বেশি দেওয়া হয়েছে। সাইজিং সাথে সাথেই বাজারের মধ্যে ভদ্রমহিলার পেছনে পেছনে দৌড়াতে থাকে আর আন্টি আন্টি বলে চিৎকার করতে থাকে। ভদ্রমহিলা ঘুরে দাঁড়ায়। সাইজিং তাকে বলে, আপনি অনেকগুলো টাকা বেশি দিয়েছেন, মুরগির দাম তো 40 টাকা। ভদ্রমহিলা এই ছোট্ট মানুষটির মানসিকতা দেখে খুবই অবাক হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে সাইজিং এর দিকে তাকিয়ে থাকে। সেই মুরগির দোকানের লোকটি ফিরে আসলে সাইজিং তাকে তার মুরগি বিক্রির টাকাটি দিয়ে দেয়। লোকটি সাইজিং এর উপর অনেক খুশি হয়। সে তার দুপুরের লাঞ্চ বক্সটি সাইজিংকে দিয়ে দেয়। সাইজিং সেই খাবারটুকু পরম তৃপ্তি নিয়ে খেতে থাকে। ওই দিন সাইজিং বেশ কিছু ঔষধি গাছ বিক্রি করে আর রাতের বেলা যখন সে সেই টাকাগুলো নিজ হাতে নেয় তখন সে এক অন্যরকম তৃপ্তি অনুভব করে। এই অনুভূতি যারা খুব অল্প বয়সে পরিবারের জন্য টাকা ইনকাম করেছেন তারাই জানেন। সেই টাকার পরিমাণ যতই ছোট হোক না কেন। এদিকে দেখা যায় সাইজিংদের সেই পুরনো শিক্ষক ফিরে এসেছেন। সে সাইজিং এর বান্ধবীকে জিজ্ঞেস করে যে সাইজিংকে কেন দেখছি না। সাইজিং এর বান্ধবী জানায়
সাইজিং গত এক সপ্তাহ ধরে স্কুলে আসেনি। টিচার কারণ জিজ্ঞেস করলে সাইজিং এর বান্ধবী চুপ করে থাকে আর সে টিচারকে বলে সাইজিং আমাকে প্রমিস করিয়েছে আমি যাতে কাউকে কিছু না বলি। কিন্তু ওই শিক্ষক সাইজিংকে অনেক ভালোবাসতেন। সে সাইজিং এর বান্ধবীকে বলে ঠিক আছে, তবে আজ স্কুল শেষে তুমি আমাকে সাইজিংদের বাসায় নিয়ে যাবে। স্কুল ছুটি শেষে সাইজিং এর সেই বান্ধবী আর শিক্ষক মিলে সাইজিংদের গ্রামে আসে আর তারা দুজন মিলে সাইজিং এর বাসা খুঁজে বের করে। সাইজিং এর বাবা শিক্ষককে দেখেই চিনতে পারেন। সে সাইজিং এর মায়ের সাথে শিক্ষককে পরিচয় করিয়ে দেন। শিক্ষক সাইজিং এর বাবার এই অবস্থার কথা জিজ্ঞেস করে। সাইজিং এর বাবা বলে গত 3 মাস আগে একটি দুর্ঘটনায় আমার এই অবস্থা হয়েছে। শিক্ষক জিজ্ঞেস করেন সাইজিং কোথায়? বাবা বলে মেয়েটা এখনো স্কুল থেকে আসেনি। তখন শিক্ষক বলে ও তো গত এক সপ্তাহ ধরে স্কুলে যায়নি। এটা শুনে সাইজিং এর বাবা মা খুবই অবাক হয়ে যান। সাইজিং এর মা বলে এটা অসম্ভব, ও তো প্রত্যেক দিনই স্কুলের জন্য বের হয়। এরই মধ্যে মেইন দরজা দিয়ে সাইজিং প্রবেশ করে। সাইজিং এর বান্ধবী তার কাঁধ থেকে বোঝাটা নামায়। সাইজিং মাথা নিচু করেই আছে, কারণ বাবা মাকে আর শিক্ষককে এক জায়গায় দেখে সে সবকিছুই বুঝে গিয়েছে। তখন শিক্ষক সাইজিংকে জিজ্ঞেস করে যে তুমি কেন স্কুলে যাওনি? সাইজিং বলে যে আমি পিকনিকের টাকা দিতে পারিনি। তখন সাইজিং এর মা বলে তোমাকে তো টাকা দেওয়া হয়েছে। সাইজিং বলে ওই টাকাগুলো আমি কিভাবে খরচ করি? ওই টাকা তো আমার বাবার চিকিৎসার টাকা। সাইজিং এর মা তখন বলে তোমাকে তো এগুলো নিয়ে চিন্তা করতে বলিনি। সাইজিং বলে মা আমি তোমাদের সন্তান, আমি চিন্তা না করলে কে চিন্তা করবে? সাইজিং তখন পকেট থেকে কিছু ভাঁজ করা টাকা বের করে আর শিক্ষকের হাতে দিয়ে বলে ম্যাম এই টাকায় কি আমি পিকনিকে যেতে পারবো? মা জিজ্ঞেস করে তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছো? সাইজিং বলে আমি ইনকাম করেছি। মা জিজ্ঞেস করে কিভাবে? সাইজিং বলে আমি বাজারে ওষুধি গাছ বিক্রি করেছি। এ কথা শুনে শিক্ষকের চোখে পানি চলে আসে। সে সাইজিংকে জড়িয়ে ধরে বলে মা এই টাকাগুলো পিকনিকে যাওয়ার জন্য যথেষ্টের থেকেও অনেক বেশি। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন স্কুলের টিচার একটি রচনা লিখতে দিয়েছিল। টিচার সাইজিং এর লেখা রচনাটি সাইজিং এর হাতে দিয়ে পড়তে বলে। সাইজিং চুপ করে দাঁড়িয়েছিল। তখন সে সাইজিং এর বেস্ট ফ্রেন্ডকে সাইজিং এর লেখা সেই রচনাটি পড়তে বলে। সাইজিং এর ফ্রেন্ড পড়তে শুরু করে প্রিয় বাবা মা। সাইজিং এর ফ্রেন্ড আর কিছু পড়ে না। টিচার তাকে জিজ্ঞেস করে যে আর কেন পড়ছো না? সাইজিং এর ফ্রেন্ড বলে ম্যাম আর কিছু তো লেখা নেই। এটা শুনে ক্লাসে সবাই হাহা করে হেসে দেয়। সাইজিং এর ফ্রেন্ড এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চিৎকার করে ওঠে, কিন্তু সাইজিং তাকে থামতে বলে, কিন্তু সে আজ থামবে না। সে এবার বলতে শুরু করে তোমরা সাইজিংকে কতটুকু চেনো, কতটুকু জানো ওর সম্পর্কে? ওর পঙ্গু বাবা মায়ের সকল দায়িত্ব পালন করে। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না করা, বাবার ওষুধ বানানো। তোমরা এখানে যারা আছো সবাই তো আজ সকালে খেয়ে এসে ক্লাস করছো, কিন্তু এই সাইজিন খালি পেটে এখানে বসে আছে। পিকনিকের টাকাটা আমরা সবাই বাবার কাছ থেকে নিয়ে এসে এখানে দিয়েছি, কিন্তু সাইজিন তা করেনি। সাইজিনের পিকনিকে যাওয়ার টাকাটা নিজেকেই উপার্জন করতে হয়েছে। তোমরা এখানে কেউ কখনো নিজে টাকা উপার্জন করেছো, পরিবারের পাশে দাঁড়িয়েছো। আমাদের বয়সী হওয়া সত্ত্বেও ওর এইসব করা লাগছে। তাই ওর অসহায়ত্ব নিয়ে হেসো না, লজ্জা করা উচিত তোমাদের। ম্যাডামও তখন সবার উদ্দেশ্যে বলে হ্যাঁ এটাই আমাদের সাইজিন, ওকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। তখন একটি বাচ্চা হাত তোলে আর সে বলে আমি সাইজিনকে সাহায্য করতে চাই, আমি ওর ঘর ঝাড়ু দিয়ে দিতে চাই। আরেকটি বাচ্চা হাত তুলে বলে আমি ওর রান্নার কাঠ কুড়িয়ে দিব। এভাবে একে একে সকল বাচ্চা হাত তোলে সাইজিনকে সাহায্য করার জন্য। সেই দুষ্টু ছেলেটিও বাদ যায়নি। স্কুল ছুটি শেষে ম্যাডামের সাথে সকল বাচ্চারা সাইজিংদের বাসার দিকে রওনা হয়। তারা সাইজিংদের বাসায় পৌঁছে যায়। সবাই খুশিতে চিৎকার করে ওঠে। ম্যাডাম সাইজিং এর বাবা মাকে জানায় ওরা সাইজিংকে সাহায্য করার জন্য এখানে এসেছে আর আপনার জন্য দুটো হাঁটার স্টিকও ওরাই কিনেছে। সাইজিং এর বাবা মা প্রথমে লজ্জায় নিতে চায় না, কিন্তু সবাই মিলে একসাথে অনুরোধ করে। এরপর থেকে ওই বাচ্চাগুলো শুরু করে পুরো বাড়ির কাজ। তারা সবাই মিলে প্রথমে সকল জামা কাপড় ধুয়ে ফেলে। সেই দুষ্টু ছেলেটিও সাইজিনকে একটি ডিটারজেন্টের প্যাকেট উপহার দেয় আর সাইজিনকে বলে মা বলেছে এতে কাপড় চোপড় অনেক ভালো পরিষ্কার হয়। বাচ্চাগুলো বাড়ির প্রত্যেকটি ইঞ্চি খুব যত্ন নিয়ে পরিষ্কার করতে থাকে। বাচ্চাগুলোর এই কাজগুলো দেখে মনে হচ্ছিল এটাই তো বাস্তবমুখী শিক্ষা। বইয়ের শিক্ষায় আর কতটুকু মানুষ হওয়া যায়। বাচ্চাগুলো সাইজিনের পুরো বাড়ি সাজিয়ে গুছিয়ে সেখান থেকে বিদায় নেয়। সাইজিং তাদের হাত নেড়ে বিদায় দেয়। সাইজিনের বাবা মাও অনেক খুশি। বাসায় ফিরে সাইজিং এর শিক্ষক সাইজিংকে নিয়ে একটি রিপোর্ট লিখতে বসে, যাতে আরো অনেক মানুষ জানতে পারে সাইজিং এর জীবনের গল্প। এদিকে ডক্টররা শেষবারের জন্য সাইজিং এর বাবাকে দেখতে এসেছে। সে সাইজিং এর বাবার আঙ্কেলকে একটু বাইরে ডাকে। তখন পেছন পেছন সাইজিংও যায়। সাইজিং এর তার মা শুনতে পায় সাইজিং এর বাবা আর কখনোই সুস্থ হবে না। সেই সম্ভাবনা খুবই কম, কারণ তার নার্ভগুলো নষ্ট হয়ে গিয়েছে। সাইজিং আর তার মা অনেক কাঁদছিল, কিন্তু সাইজিং তো হাল ছাড়ার পাত্রী নয়। ওই দিন রাতের বেলা সে তার বাবার কোমরে কাপড় বেঁধে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাবাকে ব্যায়াম করাতে শুরু করে। কিন্তু বাবার এই ভারী শরীর এই ছোট্ট মেয়েটির ওঠাতে অনেক কষ্ট হচ্ছিল। তাই সাইজিং একদম ঘেমে একাকার হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে হাল ছাড়ছে না। এদিকে আমরা সেই দুষ্টু ছেলেটিকে দেখতে পাই। সে সাইজিংকে সাহায্য করার জন্য ঘরের
ঘরের মধ্যে টাকা খুঁজছিল, আর তখনই সে একটি ব্রেসলেট খুঁজে পায়। এটি দেখতে একদম সেজিনের হাতের ব্রেসলেটটির মতো। তখনই বাচ্চাটির মা তাকে ডাক দেয়। সে নিচে দৌড়ে যায় আর মায়ের কাছে টাকা চায় সেজিং এর জন্য। সে সেজিং এর কষ্টের কথাগুলো তার মাকে খুলে বলে। তার মা খুশি মনে তাকে টাকা দিতে রাজি হয়। তখন বাচ্চাটি তার মাকে বলে, মা, উপরে একটি বাক্সের মধ্যে একটি ব্রেসলেট দেখলাম। মা বলে, তুমি ওখানে কেন হাত দিয়েছো? তখন ছেলেটি বলে, মা, ঠিক ওরকমই একটি ব্রেসলেট আমি আমার বন্ধু সেজিং এর হাতে দেখেছি। মায়ের চোখ দুটো কপালে উঠে যায়। সে বুঝে যায় অনেক কিছু। সাথে সাথে সে গাড়ি নিয়ে সেজিংদের গ্রামের সেই পথের সামনে চলে আসে। মনে পড়ে যায় তার অনেক পুরনো স্মৃতি। এই পথ তার পরিচিত। এরপর সে সেজিংদের বাসার সামনে আসে। সেজিং তখন বাসায় ঢুকছিল। সে সেজিং এর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে সেজিং এর হাতে সেই ব্রেসলেটটি দেখতে পায়, আর মহিলাটির মনে পড়ে যায় সেই দিনের কথা। মহিলাটি বাসায় ফিরেও চুপচাপ বসে থাকে, আর অনেকটা ভাবনা চিন্তার পর সে এক টুকরো কাপড় আর ওই ব্রেসলেটটি বের করে। এরপর সে তার গাড়িটি নিয়ে আবারও সেজিংদের বাসায় চলে আসে। সে সেজিংদের ঘরটা খুঁজতে থাকে। একজন মহিলা দেখিয়ে দেয়। মহিলাটি যে সেজিংদের দরজার সামনে দাঁড়ায়, আর যখন সে সেজিং এর বাবা মায়ের ঘরে প্রবেশ করে তখন সেজিং এর বাবা মা জিজ্ঞেস করে যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। মহিলাটি জিজ্ঞেস করে, এটা কি সেজিং এর বাসা? সেজিং এর বাবা মা উত্তর দেয়, হ্যাঁ, আর আমরা সেজিং এর বাবা মা। ওই মহিলাটি তখন সাথে সাথেই মাটিতে বসে পড়ে। সে বলতে থাকে, আমি একজন পাপী। আমি সেজিং এর সত্যিকারের মা। কয়েক বছর আগে মেয়ে সন্তান হয়েছিল দেখে আমি সেজিংকে এখানে রেখে গিয়েছিলাম। মহিলাটি তখন তার ব্যাগ থেকে এক টুকরো কাপড় আর সেই ব্রেসলেটটি বের করে। মহিলাটি বলে, আমার মেয়েকে যে চাদরে পেঁচিয়ে রেখে গিয়েছিলাম সেই চাদরের একটি টুকরো এটি। তখন সেজিং এর পালিত মা লিও এক টুকরো কাপড় বের করে, আর সে বুঝে যায় ইনি সেজিং এর সত্যিকারের মা। এবার সেজিং এর পালিত মা লিও অনেক ক্ষেপে যায়। সে বলে, এতটা বছর আপনি কোথায় ছিলেন? শীতের রাতে বাচ্চাটাকে তো এখানে ফেলে চলে গিয়েছিলেন। এত বছর পর এসেছেন মায়ের দাবি নিয়ে। জন্ম দিলেই মা হওয়া যায় না। সেজিংকে ছোটবেলা থেকে কষ্ট করে বড় করেছি। ও আমার সন্তান, ওর মা আমি। ওর সাথে আমার আত্মার সম্পর্ক। আপনি এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যান, না হলে আমি খারাপ কিছু করে বসবো। তখন সেজিং এর বাবা ওই মহিলাকে রিকোয়েস্ট করে, আপনি প্লিজ এখন এই বাসা থেকে চলে যান। মহিলাটি বাসা থেকে বেরিয়ে যায়। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। সেজিং এর সত্যিকারের মা নিজের পাপের কথা চিন্তা করে অনেক কাঁদছিলেন। এদিকে সেজিং জঙ্গল থেকে কাঠ করিয়ে বাড়ি ফিরছিল। হাত মুখ ধোবার জন্য সে একটু নদীর কিনারায় দাঁড়ায়, কিন্তু ক্লান্ত বাচ্চা মেয়েটি কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। সেজিং স্বপ্ন দেখছিল তার বাবা মা দুজনেই এখন হাঁটতে পারে। তাকে পেছন থেকে এসে তার নাম ধরে ডাকছে। সেজিং বাবা মাকে দেখে চিৎকার করে ওঠে। মানুষের স্বপ্নগুলো আসলে কতই না আলাদা। যেমন এই বাচ্চা মেয়েটির স্বপ্ন শুধু তার চোখের সামনে সুস্থ বাবা মাকে দেখা, তার গাড়ি বাড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন নেই। যাই হোক, বাচ্চা মেয়েটি স্বপ্নের দুনিয়া থেকে বাস্তব পৃথিবীতে ফিরে আসে। এদিকে আমরা বুঝতে পারি সেজিং এর বাবা মা ডিসিশন নিয়েছেন সেজিংকে তার সত্যিকারের মায়ের কাছে পাঠিয়ে দিবে। সেজিং এর বাবা তার ওয়াইফকে জিজ্ঞেস করে, তুমি কি ভেবে বলছো? সেজিং এর মা বলে, হ্যাঁ, আমি ভেবে বলছি। সে অনেক কাঁদছিল আর বলছিল ওর ভবিষ্যতের জন্য হলেও আমাদের এটা মেনে নিতে হবে। এই পঙ্গু বাবা মায়ের বোঝা আর বাচ্চা মেয়েটি কতদিন বইবে? ওরও তো একটা ভবিষ্যৎ আছে। দৃশ্য পরিবর্তন হয়। স্কুল থেকে যখন সেজিং ফিরে আসে তখন সে দেখতে পায় তার বাবা মা তার পছন্দের সকল খাবার রান্না করেছে। সেজিং কোনো কিছু না ভেবেই সাথে সাথে খেতে বসে। বাবা মা পরম মমতা নিয়ে সেজিংকে খাবার তুলে দিচ্ছিল, কিন্তু বাচ্চা মেয়েটি এখনো বুঝতে পারছে না এটাই তার বাবা মায়ের সাথে খাওয়া শেষ খাবার। সেজিং তার মাকে জিজ্ঞেস করে, মা, আজ কি কোনো বিশেষ দিন? মা কোনো উত্তর দেয় না। সে নীরবেই কেঁদে চলেছে। রাতের বেলা সেজিং ঘুমিয়ে গেলে বাবা একটি চিঠি লিখছিল, আর মা একটি ব্যাগে সেজিং এর ব্যবহৃত সকল জিনিস ঢোকাচ্ছিলেন। মেয়ের এত বছরের স্মৃতিগুলো এই মায়ের স্পর্শ করতে আজ বড্ড কষ্ট হচ্ছে। লিও তার মায়ের সেই শেষ স্মৃতি চুরিটিও সেজিং এর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। মেয়ের এই বিদায় বেলায় মা হাউমাউ করে কাঁদছেন। মেয়ের সকল স্মৃতিকে আজ সে একটি ব্যাগবন্দি করে দিল। কাল থেকে এই বিছানায় আর কখনোই সেজিং ঘুমাবে না। পরদিন সকাল হয়। আমরা সেজিং এর হাতে একটি চিঠি আর অন্য হাতে একটি ব্যাগ দেখতে পাই। সে একটি ঠিকানা খুঁজছে, আর অনেকটা খোঁজাখুঁজির পর সে একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে ওই বাড়িতে প্রবেশ করে, আর তখনই ওই বাড়ির মধ্যে থেকে সাইজিং এরই সে বন্ধু বের হয়। সে সাইজিংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সাইজিং বলে, আমার বাবা আমাকে একটি চিঠি আর এই ব্যাগটি এখানে পৌঁছে দিতে বলেছেন। আমি সেগুলো দেওয়ার জন্যই এখানে এসেছি। এরই মধ্যে সাইজিং এর মা ঘর থেকে বের হন। সাইজিংকে সে দেখে খুবই অবাক হয়। সাইজিং তাকে বলে, আন্টি, এগুলো বাবা আপনাকে দিতে বলেছে। সাইজিং এর সত্যিকারের মা সেই ব্যাগটি আর চিঠিটি হাতে নেয়, আর সাইজিংকে খুব আদর করে ভিতরে নিয়ে আসে। এরপর সাইজিং এর সত্যিকারের মা সেই চিঠিটি পড়তে থাকে। সাইজিং এর পালিত বাবা মা সাইজিং
সাইজিংকে পার্মানেন্টলি এখানে পাঠিয়ে দিয়েছে। সাইজিং এর মা তখন সাইজিং এর কাছে আসে আর হাঁটু গেড়ে বসে তাকে জড়িয়ে ধরে বলে, তুই আমার মেয়ে, আমি তোর সত্যিকারের মা। সাইজিং কিছুই বুঝতে পারে না, সে কাঁদছিল। তখন সাইজিং এর সত্যিকারের মা তার হাতে সেই চিঠিটি দেয়। বাবার লেখা চিঠির প্রত্যেকটি শব্দ সাইজিং এর বুকে তীরের মতো বিচ্ছিল। সে দৌড়ে তার বাড়িতে চলে আসে। তার পেছন পেছন সাইজিং এর সত্যিকারের মা। সাইজিং পুরো বাড়িতে তার বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার বাবা মাকে খুঁজে পায় না। সে তার প্রতিবেশীদেরও জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ জানে না যে সাইজিং এর বাবা মা কোথায় গিয়েছেন। তখন সাইজিং এর সেই বাবার চাচা সেখানে আসেন। সাইজিং তার কাছে অনেক অনুরোধ করতে থাকে সে যেন সত্যিটা বলে দেয় তার বাবা মা কোথায় গিয়েছে, কিন্তু সাইজিং এর সেই দাদু চুপচাপই দাঁড়িয়ে থাকে। কিন্তু বাচ্চা মেয়েটির প্রচন্ড কান্নায় সে আর খুব বেশিক্ষণ চুপ থাকতে পারে না। সে বলতে শুরু করে, তোমার বাবা মা খুব ভালো করেই জানতো তুমি এখানে ফিরে আসবে, তাই তারা এখান থেকে চলে গিয়েছে পাহাড়ের উপরে। সাইজিং আর এক মুহূর্ত দেরি করে না, সে সাথে সাথে বেরিয়ে যায়। আর তার সাথে সাথে পুরো গ্রামবাসী সবাই মশাল হাতে নিয়ে রওনা হয়েছে পাহাড়ের উপরে। আর সবাই মিলে যখন পাহাড়ের উপরে পৌঁছায়, দেখা যায় সাইজিং এর বাবা মা সেখানে চুপচাপ বসেছিল। সাইজিং তাদের সামনে হাঁটু গেড়ে বসে আর অশ্রু ভেজা চোখে সে তার বাবা মাকে বলতে থাকে, এই সাইজিং তোমাদের সন্তান, তোমরা আমারই বাবা মা। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, তোমাদের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি তোমাদের ছেড়ে কখনো কোনোদিন কোথাও যাব না। সাইজিং এবার তার মায়ের হাঁটুর কাছে এসে বসে আর মাকে বলে, মা চলো বাড়ি যাই। মা এবার আর নিজেকে সামলাতে পারে না, সে সাইজিংকে শক্ত করে জড়িয়ে ধরে। বাবা প্যাং পাশে বসেই কাঁদছিল। ওখানে উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের চোখে পানি। সাইজিং এর জন্মদাতা মা সাইজিংকে লিও আর প্যাং এর হাতে বুঝিয়ে দেয়। সে বুঝে গিয়েছে শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হচ্ছে এক ভরসার নাম। পরদিন দেখা যায় সাইজিংদের গ্রামে সাইজিং এর পরিবারের জন্য একটি ফান্ড কালেকশন করা হচ্ছিল। যে যার মতো সেখানে সাহায্য করছিল, কেউ টাকা দিচ্ছিল, কেউ সবজি। বাচ্চাগুলো তাদের জমানো ছোট ছোট টাকার ব্যাংক দিচ্ছিল। গ্রামের বৃদ্ধ লোকটাও টাকা দিতে এসেছে। সাইজিং এর পরিবার কৃতজ্ঞ সবার প্রতি। তখনই আমরা সাইজিং এর সেই শিক্ষককে দেখতে পাই। তার সাথে একজন বয়স্ক ভদ্রলোক এসেছেন। সেই গ্রামেরই সন্তান, কিন্তু এখন ইন্দোনেশিয়ায় থাকে। সাইজিং এর শিক্ষকের লেখা সাইজিংকে নিয়ে আর্টিকেল পড়ে সে এখানে এসেছেন। সে এসে সবার উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করে। সে সবার উদ্দেশ্যে বলে, এখন থেকে আমি সাইজিং এবং সাইজিং এর বাবা মায়ের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম, এবং সেটা সারা জীবনের জন্য। তখন সবাই হাততালিতে ফেটে পড়ে। আর এই মুহূর্তের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই হচ্ছে সেই সত্যিকারের সাইজিং। তার এই কষ্টের গল্প নাড়া দিয়েছিল পুরো পৃথিবীকে। তাই তো 2010 সালে কোটি বাচ্চার আইকন হিসেবে এশিয়ান গেমসের মশাল উঁচু করে ধরেছিল সাইজিন। সাইজিনের এই জীবনের গল্প কোনো লেখকের লেখা গল্প নয়। এই ঘটনার বাস্তব সাক্ষী নিয়ে এই মেয়েটি এখন এই পৃথিবীতেই বিচরণ করছে। প্রত্যেকটি বাবা মাই সাইজিনের মতো একটি দায়িত্ববান সন্তান ডিজার্ভ করে। তাই এই মুভিটি আমি আমার পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য নিজের কাছেই রেখে দিলাম। আপনি চাইলেও মানুষের সাথে শেয়ার করতে পারেন। তো আপনার কাছে কেমন লাগলো এই সত্য গল্পটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।